আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকের ৫১ নং ক্লাসে আলোচনা করেছি সংক্ষিপ্ত ন্যায়ের বৈধতা অবৈধতা বিচার সম্পর্কে। তোমরা এর আগের ক্লাসটিতে জেনেছ, অর্থাৎ ৫০ নং ক্লাসে জেনেছ যে ন্যায়ের কিভাবে অবৈধতা নির্ণয় করতে হয়। আর তার আগে ৪৯ নং ক্লাসে জেনেছ যে ন্যায়ের কিভাবে অবৈধতা নির্ণয় করতে হয়। আর আজকের ক্লাসে আলোচনা হলো সংক্ষিপ্ত ন্যায়ের বৈধতা এবং অবৈধতা দুটো একসঙ্গে। তাই আমি বলবো অবশ্যই এর আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে প্রধানত দেখানো সংক্ষিপ্ত ন্যায়টা কিভাবে, আর এইটা করার জন্য আমাদের যে দুটি ছক তোমরা আগে শিখেছিলে ওই দুটো ছক কি দরকার, আমি ওখানে দেখো সেই দুটো ছকই এখানে রেখেছি। প্রথমে রেখেছি দোষ নির্ণয়ের ছকটি, পরে রেখেছি যে বিভিন্ন সংস্থানে বৈধ মূর্তিগুলির নাম এবং সংস্থান, কেননা আমার আজকে এই দুটো বিষয় দরকার হবে। এবার আমরা আসি কিভাবে প্রশ্ন থাকবে। এই প্রশ্ন কিন্তু আগের মতন একইভাবে আসবে, একই রকম। আগেও কিন্তু এইভাবেই লেখা ছিল বৈধতা বিচারে। এ প্রসঙ্গে তোমাদের বলেছি যে এই প্রশ্নটি কোথায় থাকবে। তোমাদের যে পার্ট এর কোশ্চেনটি, সেই এর কোশ্চেনের যে ৩ দাগে যে কোশ্চেনটি রয়েছে সেই ৩ দাগে এরকম একটা উল্লেখ করে দিয়ে ৩ দাগে বা ১-এর সিদাগে সেখানে কিন্তু এরকম তুলে দিয়ে তোমাদের দুটো লজিক থাকবে। সেই দুটো লজিকের মধ্যে একটি থাকতে পারে সংক্ষিপ্ত ন্যায়। এবারে সংক্ষিপ্ত ন্যায় থাকলে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে সাজানো। তোমরা সাজাবে কি করে? যদি সাজাতে পারো তাহলে অবশ্যই দোষ এবং বৈধতা নির্ণয় দুটোই করতে পারবে। তাই সাজানোটা খুব মনোযোগ সহকারে দেখো। কিভাবে সাজাবে? ধরো আমাদের এইভাবে প্রশ্নটি এসেছে, এটি অবশ্যই মিল্টন, কারণ এটি এখানে থামে না। দেখো এটা এসেছিল এইচএস ২০০০ সালে। কিভাবে সাজাবো? আমরা ঠিক আমাদের আগের মতন প্রথমে আমরা এখানে লিখব যে যুক্তিবিদ্যা সম্মত রূপ। ফার্স্টে কি লিখব? যুক্তিবিদ্যা সম্মত রূপ। এই কথাটুকু আমরা আগে লিখব। লেখার পর আমরা লিখব প্রধান আশ্রয় বাক্য, তারপরে অপ্রধান আশ্রয় বাক্য, তারপরে লিখব আমরা সিদ্ধান্ত বাক্য। এরপর আমাকে দেখতে হবে যে এর মধ্যে কোনো সিদ্ধান্ত নির্দেশক শব্দ আছে কি না। যদি সিদ্ধান্ত নির্দেশক শব্দ থাকে সেটা কাকে চিহ্নিত করো। যেমন এখানে দেখো সিদ্ধান্ত নির্দেশক শব্দ আছে কারণ। আমরা জানি যে কারণ, কেননা, যেহেতু এর আগের বাক্য সিদ্ধান্ত হয়, তাহলে আমি ঠিক এই বাক্যটিকে সিদ্ধান্ত করলাম। এটি অবশ্যই মিল্টন। এবার এটাকে বচনে কনভার্ট করো। বচনে কনভার্ট করলে হবে, দেখো এটার মধ্যে হয় আছে, তাহলে এ আর আই মধ্যে একটা হবে। আর এটা নির্দিষ্ট করে বলেছে এটি অবশ্যই মিল্টন, তাই এটি হবে এবচন। লেখা হলো এটি হয় মিল্টন। এবার আমাকে দেখতে হবে কোন বাক্যটিতে, আর যে বাক্যটি রয়েছে সেই বাক্যটিতে এটি আছে কিনা। যদি এটি থাকে তাহলে অপ্রধানাশ্রয় বাক্য হবে, আর যদি না থাকে তাহলে প্রধানাশ্রয় বাক্য হবে। এখানে এটি রয়েছে তাই এটি হবে অপ্রধানাশ্রয় বাক্য। এবার এটি দিয়ে দেখো এই যে এই এটি দিয়ে কোন বাক্য রয়েছে, এই বাক্যটি রয়েছে। এটি এখানে থামে না, এখানে না আছে। না থাকলে কোনো বাক্যে যদি শুধু না থাকে তাহলে সেটা করব আমরা ইবচন। আমরা লিখলাম ইবচন করে এটি নয় এমন যা এখানে থামে। এবার আমার একটি বাক্য বাকি রয়েছে, এই বাক্যটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তৈরি কিভাবে করব? এই দুটো বাক্যের মধ্যে যেটা কমন আছে, দেখো দুটোতেই কমন আছে এটি এটি। তাহলে এটিটাকে বাদ দাও। বাদ দেওয়ার পর কি থাকলো? যে ট্রেন আর এমন যা এখানে থামে।
এই দুটো দিয়ে তুমি প্রধানাশ্রয় বাক্য তৈরি করবে। কি ট্রেনার এখানে যা থামে, এই দুটো দিয়ে যদি প্রধানাশ্রয় বাক্য তৈরি করো, সেই প্রধানাশ্রয় বাক্যটি তুমি সদার্থকও করতে পারো, নন্যার্থকও করতে পারো, এই স্বাধীনতাটি তোমার রয়েছে। তাই আমি এখানে নন্যার্থক বাক্য তৈরি করলাম। যদি করি তাহলে কি করলাম, এখানে আমি লিখলাম নন্যার্থক বাক্য আমি তৈরি করেছি, তুমি ও তৈরি করতে পারো। আমি লিখলাম এখানে কোনো মেল ট্রেন একই নয় এমন যা এখানে থামে। এবার এইটা করার পর আমাকে দোষ নির্ণয় করতে হবে। আমি দেখব সেই আগের দোষের ছকের মধ্যে এখানে দোষ আছে কিনা। তার আগে আমি একবার একটু দেখে নিই প্রথমে কোন দোষ দেখব। ফার্স্ট আমি ছকে দেখব যে এর মধ্যে নন্যার্থক দোষ আছে কিনা। নন্যার্থক দোষ আছে কিনা বুঝবো কি করে, না প্রধান আশ্রয় বাক্যে থাকবে 9 আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে 9। দেখো তো প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে 9 আছে কিনা। প্রধান আশ্রয় বাক্যে 9 রয়েছে আর অপ্রধান আশ্রয় বাক্যেও দেখো এখানে 9 আছে। তাহলে এই প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে 9 থাকার জন্য এটি হবে নন্যার্থক আশ্রয় বাক্য দোষ। তাহলে আমরা পেলাম দোষ, আমরা লিখব দোষ, নন্যার্থক আশ্রয় বাক্য দোষ। এরপরে আমরা দেখব সংস্থান। তোমরা সংস্থান নির্ণয় করা শিখেছ কিভাবে। আগে তোমরা জানো এই হেতু পদ দুটো জয়েন করতে হবে, এই পদ দুটো এখানে থামে, তারপরে এই হেতু পদের সঙ্গে প্রধান আশ্রয় বাক্যের সাধ্য পদ আর এই হেতু পদের সঙ্গে পক্ষপদ যদি জয়েন করো তাহলে দেখবে এটি হবে দ্বিতীয় সংস্থান। এবার দ্বিতীয় সংস্থান নির্ণয় করার পর আমি এবার দেখব মূর্তি কি আছে। এখানে দেখো বচন কি কি রয়েছে, ই এ। তাহলে বৈধ মূর্তি, এখানে মূর্তির নাম হবে এই, আর বৈধ মূর্তির নাম এখানে হবে না। কেন হবে না, তার কারণ হলো যে এখানে যেহেতু দোষ রয়েছে, দোষ থাকার কারণে এখানে বৈধ মূর্তির নাম হবে না। ওকে, আর বিচার কিভাবে লিখতে হবে সেটি দেখবে। আমি এর আগের ক্লাসে একটা দিয়ে দিয়েছি, একটা আকার দিয়ে দিয়েছি, সেই আকারে যে কোনো বিচার তোমরা লিখতে পারবে, সেইভাবে এই বিচারটি লিখবে। আর একটা করে দিয়েছি আমি এখানে, দেখো সে এত ভালো যে কঠোর হতে পারে না। এই প্রশ্নটি এসেছিল 1997 সালে। তাহলে এই ক্ষেত্রেও একটি সিদ্ধান্ত নির্দেশক শব্দ রয়েছে। সেই সিদ্ধান্ত নির্দেশক শব্দ কি, এই যে আমরা শিখেছি সুতরাং, অতএব, সেহেতু, কাজে কাজেই, তাই, যে। এই শব্দগুলো যদি থাকে তাহলে এর পরের বাক্য সিদ্ধান্ত হবে। তাহলে এই শব্দগুলো পরের বাক্য সিদ্ধান্ত কঠোর হতে পারে না। এই কঠোর হতে পারে না এখানে কিন্তু সাবজেক্টটি উজ্জ আছে। কি করে বুঝবো, তাহলে আমাকে পুরো বাক্যটি পড়তে হবে। সে এত ভালো যে কঠোর হতে পারে না। তাহলে এখানে যে বলতে কাকে বোঝানো হয়েছে, ওই সেকে। যে কঠোর হতে পারে না তাহলে হবে সে কঠোর হতে পারে না। এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তাহলে এই সিদ্ধান্ত বাক্যের আমরা লিখব এটা সে কঠোর হতে পারে না। দেখো এই বাক্যটিতে শুধু একটি না আছে, ই বচন করব। তাহলে আমাকে আগে লিখতে হবে যুক্তিবিদ্যা সম্মত রূপ। এই যুক্তিবিদ্যা সম্মত রূপে লেখার পর আমি লিখব প্রধান, অপ্রধান, সিদ্ধান্ত বাক্য। সিদ্ধান্ত বাক্য লেখার পর আমি লিখব সে নয় কঠোর। সে কঠোর হতে পারে না, তাহলে সে নয় কঠোর। এবার কি আছে, সে ভালো। তাহলে দেখো এই সে আমরা দেখব সে যদি থাকে আগের বাক্যটিতে তাহলে অপ্রধান আশ্রয় বাক্য। তাই আমরা লিখলাম সে হয় ভালো। এখানে তো সে এত ভালো, এখানে সহার্থক চিহ্ন রয়েছে, তাই আমরা এটাকে এবচন করলাম, সে হয় ভালো ব্যক্তি। এবার আমাদের প্রধান আশ্রয় বাক্য তৈরি করতে হবে। দেখো এই সে আছে, দুটো বাক্যতে সে রয়েছে, এই সেটাকে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পর তুমি এবার এই দুটো দিয়ে, কঠোর আর ভালো ব্যক্তি, এই দুটো দিয়ে এখানে তুমি আরেকটি বচন তৈরি করবে। আমি এখানে বচন তৈরি করেছি ই বচন, তুমি এটা এ বচন তৈরি করতে পারো।
ই বচন করতে পারো বা অন্য যে কোনো বচন তৈরি করতে পারো, যেহেতু এই বচনটি এখানে দেওয়া নেই। তাহলে আমি এই দুটো পদ দিয়ে একটি বচন তৈরি করলাম। কি লিখলাম? কোনো ভালো ব্যক্তি নয় কঠোর, বা তুমি এটাও লিখতে পারতে কোনো কঠোর ব্যক্তি নয় ভালো। তা আমি এখানে লিখেছি কোনো ভালো ব্যক্তি নয় কঠোর। এবার এইটা করার পর তোমাকে কিন্তু এক এক করে দেখতে হবে এর মধ্যে দোষ আছে কিনা। তার আগে তুমি এটা লিখে নেবে, দোষ, সংস্থান, মূর্তি, বৈধ মূর্তির নাম, এগুলো লিখে নিলে। তারপর তুমি একবার দেখো এখানে এর মধ্যে দোষ আছে কিনা, এই ছক থেকে দেখবে এক এক করে। প্রথমে নন্নার্থক দোষ আছে কিনা দেখবে, চারিপদ দোষ আছে কিনা, অব্যপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ। এই দোষগুলোর মধ্যে এটিতে কোনো দোষই নেই। দোষ যখনই তুমি দেখবে এর মধ্যে দোষ নেই, তারপরে তোমাকে যেটা করতে হবে সংস্থানের ছবি। দোষ না থাক, কেননা সংস্থান না পারলে তুমি বৈধ মূর্তি পারবে না। আর সংস্থানের ছবি করতে গেলে তুমি কি করবে? আগে এই হেতুপদটাকে আগে জয়েন করবা। হেতুপদ যখন জয়েন হবে তারপরে তুমি কি করবে? হেতুপদ জয়েন হওয়ার পর তারপর হেতুপদের সঙ্গে এই সাধ্যপদ জয়েন করো, হেতুপদের সঙ্গে সাধ্যপদ জয়েন করো। তারপর হেতুপদের সঙ্গে সাধ্যপদ জয়েন করার পর তোমাকে জয়েন করতে হবে এই হেতুপদের সঙ্গে পক্ষপদ। দেখো তো কোন সংস্থান এটি? এটা উল্টো জেট, প্রথম সংস্থান। তাহলে আমি এখানে লিখব সংস্থান হলো প্রথম। এরপর প্রথম সংস্থান করার পর লিখব মূর্তি, ই এ ই, মূর্তি। এবার আমাকে দেখতে হবে প্রথম সংস্থানে ই এ ই এটা রয়েছে কোন বৈধ মূর্তির মধ্যে। দেখো তো প্রথম সংস্থানে বৈধ মূর্তির মধ্যে থাকবে ই এ ই। প্রথম সংস্থান বৈধ মূর্তির মধ্যে ই এ ই, এখানে আছে কি এ এ এ, এটা হলো না। পরেরটা দেখো রয়েছে ই এ ই, তাহলে বৈধ মূর্তির নাম কি হবে? সিলারেন্ট। তারপরে আমরা কি করব? এখানে লিখে দেব সিলারেন্ট। এরপরে আমরা লিখব বিচার। যেভাবে বিচারটি আগে করিয়েছি যে কাঠামোটা দিয়ে, ওইভাবে বিচারটি লিখে দেবে। আর তোমাদের 3টি হোমওয়ার্ক দিয়েছি, এর পরবর্তী দুটো করে দিয়েছি, 3, 4, 5, এই 3টি হোমওয়ার্ক আর রয়েছে। আমি এখানে সাজানোটা বলে দেব, দুটোর বলে দেবো, একটা বলবো না, ওইটা তোমরা করবে। এই সাজানোটা শুনে নাও। আর তোমাদেরকে যেটা আমাকে কমেন্ট বক্সে পাঠাতে হবে সেটি হলো সংস্থান, মূর্তি, আর হলো বৈধ মূর্তির নাম, যদি বৈধ মূর্তি হয়। আর যদি দোষ হয় তাহলে দোষ, সংস্থান, মূর্তি। এই কটা জিনিস তোমরা আমাকে পাঠিয়ে দেবে কমেন্ট বক্সে। আমি ওখান থেকে দেখে যদি ভুল হয় অবশ্যই রেসপন্স করব। কি আছে? তুমি স্নাতক নও, সুতরাং তুমি এ পদের প্রার্থী হতে পারবে না। এখানে দেখো তো সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি? সিদ্ধান্ত নির্দেশক শব্দ হলো সুতরাং। তাহলে সুতরাংয়ের পরের বাক্য সিদ্ধান্ত হয়, তাহলে এটাকে তুমি সিদ্ধান্ত করবে। তুমি এখানে না আছে, ই বচন করবে। তুমি নও বা নয় এ পদে, তুমি নয় এ পদের প্রার্থী। এখানে এ শব্দটা হবে, আমার এখানে মিসিং হয়ে গেছে। তুমি এ পদের প্রার্থী হতে পারবে না, এখানে এ কথাটি হবে। আমি এটা এ কথাটি দিয়ে দিই, তুমি এ পদের প্রার্থী হতে পারবে না। তাহলে তুমি এ পদের প্রার্থী হতে পারবে না, এইটাকে তুমি করবা সিদ্ধান্ত, যেহেতু সুতরাং পরের বাক্য। তাহলে কি লিখলে? তুমি নও এ পদের প্রার্থী। এবার দেখবো আমরা যে বাক্যটি রয়েছে সেখানে তুমি আছে কিনা। যদি তুমি থাকে তাহলে অপধানাশ্র বাক্য লিখব। দেখো এখানে আছে তুমি, তাহলে এখানেও দেখো নও আছে, তাহলে লিখব তুমি নও স্নাতক, অপধানাশ্র বাক্য হলো। তাহলে তুমি তুমি কমন, এই দুটোর পরে প্রধানাশ্র বাক্য করবে, যে সেটা তুমি তোমার সুবিধা মতন এ বচন করতে পারো, এই বচন করতে পারো, আই ও যে কোনো বচনে নিতে পারো। তুমি লিখলে কোনো এ পদের প্রার্থী নয় স্নাতক, বা তুমি লিখতে পারো কোনো স্নাতক নয় এ পদের প্রার্থী। ব্যাস, ওকে করে তুমি দেখো এর মধ্যে দোষ আছে কি না। যদি দোষ থাকে তাহলে বৈধ মূর্তির নাম হবে না, আর যদি দোষ না থাকে তাহলে বৈধ মূর্তির নাম হবে। পরবর্তীটা
দেখো একই রকম, তাই তোমাকে এইটা করতে হবে একই রকম। তুমি এখানে সামান্য একটু পার্থক্য আছে, করবে। এবার আমি 5 নম্বরটা বলে দেব। সব পাখিদের মতো বাদুড়ের ডানা আছে, অতএব বাদুড় পাখি। এখানে সিদ্ধান্ত কোনটি হবে? আগে আমাদের সিদ্ধান্ত নির্দেশক শব্দটি দেখো, অতএব। তাহলে অতএব যদি সিদ্ধান্ত নির্দেশক শব্দ হয়, তাহলে তার পরের বাক্য সিদ্ধান্ত বাদুড় পাখি। আমি এটি বচনে কনভার্ট করলাম, লিখলাম সকল বাদুড় হয় পাখি। এবার আমরা দেখব বাদুড় এই কথাটি আছে কি না। দেখো বলা আছে সব পাখিদের মতো বাদুড়ের ডানা আছে, তাহলে বাদুড় আছে। এখানে পাখিদের সাথে তুলনা করেছে, সব পাখিদের মতো বাদুড়ের ডানা আছে। তাই আমি এখানে লিখব যে সকল বাদুড় হয় ডানাযুক্ত, বা সকল বাদুড় হয় এমন যাদের ডানা আছে। যে কোনো একটিভাবে লেখো। এবার দেখো বাদুড় বাদুড় কমন পেয়ে গেলাম। এবার বাকি থাকলো পাখি আর ডানা আছে। এটা তুমি প্রধান আশ্রয় বাক্য করবে, সকল পাখি হয় এমন যাদের ডানা আছে। অবশ্যই তোমরা এই 3টি লজিক কিন্তু অবশ্যই করবে এবং আমাকে পাঠাবে। দেখো প্রত্যেকটি লজিকই এসেছিল এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এটা 1997 সালে, এটা এসেছে 1983 সালে, এটা এসেছে 2008 সালে। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো লজিক থাকে তার মধ্যে একটা কিন্তু সংক্ষিপ্ত ন্যায় থাকে, বা থাকার সম্ভাবনা খুব বেশি, 90% থাকে সম্ভাবনা। তাই তোমরা সংক্ষিপ্ত ন্যায়টা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, কমপ্লিট করলাম আজকের ক্লাস। তোমরা এগুলোকে পাঠাও। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।